This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন, তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রজা সুখে সুখং রাজ্ঞ প্রজারাম চ হিতে হিতম। সংস্কৃত কথা একটু খটোমটো, কিন্তু বাংলা মানে এটা খুব সরল। প্রজাদের সুখেই রাজার সুখ, তাদের মঙ্গলই রাজার মঙ্গল। কথাটা আমার নয়, চাণক্যর। তার এই সমস্ত পরামর্শ নিয়ে একটা আস্ত গোটা বই রয়েছে, জানেন তো, কৌটিল্যের অর্থশাস্ত্র। এবং সোজা কথায় কৌটিল্যের অর্থশাস্ত্র হলো রাজনীতি, কূটনীতি আর অর্থনীতির একদম রেডিমেড একটা হ্যান্ডবুক। একটা রাষ্ট্র কীভাবে শক্তিশালী আর সমৃদ্ধ হতে পারে তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন রয়েছে এই বইতে। তৃণমূল কর্মীরা ওই কৌটিল্যের অর্থশাস্ত্র পড়ুন না পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো নিশ্চয়ই শুনেছেন, আমার ধারণা শুনেছেন। দলনেত্রী যদি যা বলেন সেটা না শোনেন, তাহলে আর কার কথা শুনবেন বলুন তো। 2019 সালে ওই যখন লোকসভা ভোটে তৃণমূলের পারফরমেন্সটা সেই অর্থে খুব একটা ভালো হয়নি, যেবার বিজেপি 18টা আসন জিতেছিল, আর দলের ফল খারাপ হয়েছে, এটা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা কৌটিল্যের ঢঙেই তো তখন বুঝেছিলেন যে প্রজার সুখেই রাজ্যের আসল সুখ। আর প্রজাকে খুশি করতে তৃণমূলের নেত্রী তিনি তার দলের নেতাকর্মীদের ওই কাটমানি ফেরত দেওয়ার পরামর্শটা দিয়েছিলেন। দেখুন, পরামর্শটা অত্যন্ত ভালো পরামর্শ এবং সবথেকে বড় কথা অত্যন্ত বিচক্ষণ পরামর্শ। এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থাকতেই পারে না। কী কারণে দলের ফলটা ঠিকঠাক হয়নি সেটা বিশ্লেষণ করে দলের কোথায় ভুল হচ্ছে সেটা বুঝে নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটুকু সময় লাগেনি। বুঝেছিলেন না আসল সমস্যাটা ওই লোভে, মানে অতিরিক্ত লোভেই তৃণমূলের ক্ষতি হচ্ছে, তাই তিনি লোভ করতে বারণ করেছিলেন। শুনলেন তো বক্তব্যগুলো। সরকারি প্রকল্পের নামে কিছু লোক যে কাটমানি চাইছে সে কথা তার কানে তার মানে পৌঁছেছিল, তিনি সেটা জানতেন এবং জানতেন বলেই স্বয়ং নেত্রী টাকা ফেরত দিতে বলেছিলেন। এটা তো একটা বড় ব্যাপার ছিল। কিন্তু তারপর কি হলো? বছর 7 হয়ে গেল, তৃণমূলের নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় সেই 7 বছর আগের পরামর্শটা মাথায় নিতে পেরেছেন কি? মানে মাথায় থাকলেও সেটা মানতে পারছেন কি? মানে সোজা কথা, নির্লোভ হতে পেরেছেন কি? ওই কাটমানি চাওয়ার অভ্যেসটা বা কাটমানি পাওয়ার যে প্রত্যাশা, কামনা, তাকে কি ত্যাগ করতে পেরেছেন? এটাও খুব সহজ উত্তর, পারেননি। তাই জলপাইগুড়ির গয়ের কাটায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ করেছে। এটা দেখেও অস্বাভাবিক কিছু লাগার মতো কোনো ব্যাপার নেই, কিন্তু তার কারণ যেখানে তৃণমূল নেত্রী তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার এবং সেটা আত্মসাৎ করার অভিযোগ তুলতে পারেন, তখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এই একই অভিযোগ তুলবে, এটার মধ্যে নতুনত্ব সেই অর্থে নেই। হ্যাঁ, শুধু এইটুকুনি ভাবার আছে যে 7 বছরেও সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। কাটমানি নেওয়ার ট্র্যাডিশনও চলছে, আর কাটমানি নেওয়ার বিরুদ্ধে আওয়াজ ওঠাটা তৃণমূল নেতৃত্ব থেকে এখনকার তৃণমূল সব জায়গাতেই চলছে। কি অভিযোগ উঠেছে জানেন? গয়ের কাটার যে সমস্ত ঠিকাদার বাংলার বাড়ি প্রকল্পে কাজ করছেন তাদের কাছ থেকে 1.5 থেকে 2% করে কমিশন চাওয়া হয়েছে এবং তৃণমূলের তরফে এই টাকাটা নাকি চাইছেন গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক। ভালো পোস্ট, কিন্তু মানে যথাযথ লোককে যে যথাযথ দায়িত্ব দেওয়া হয়েছে, এই অভিযোগটা শোনার পর আপনারা সবাই আমি নিশ্চিত একমত হয়ে গেছেন। কিন্তু মজার বিষয় কি জানেন?
এ সমস্ত ক্ষেত্রে সাধারণত কি হয়, এটা বললেই না না এটা হয়নি, অভিযোগটা একদম অবান্তর, এটা উদ্দেশ্য প্রণোদিত, এগুলো সব ভুল, সব ঝুট হ্যাঁ, এটাই তো শুনে আমরা অভ্যস্ত। কিন্তু এক্ষেত্রে একটা অদ্ভুত ব্যতিক্রমী জিনিস দেখা গেছে, জানেন তো, অভিযোগটা কেউ অস্বীকার করেননি, বরং এই ভোটের মুখে বিরোধীরা সুযোগ পাবে এটা বুঝেও অভিযোগগুলোকে বেমালুম স্বীকার করে গেছেন যে এটার সঙ্গে সংযুক্ত প্রত্যেকে। পঞ্চায়েতের ওই শিল্প সঞ্চালক তিনি বলেছেন হ্যাঁ ঠিক, তিনি ঠিকাদারদের কাছ থেকে কমিশন দাবি করেছেন, কারণ দলের অঞ্চল সভাপতি বলেছেন সেই জন্যেই তিনি এটা করেছেন। সভাপতি, অঞ্চল সভাপতি বলেছেন বলে এভাবেই তারা ভোটের আগে ঠিকাদারদের কাছে টাকা নিচ্ছেন, মানে সোজা কথায় ফান্ড কালেকশন করছেন। এবার অভিযুক্ত যখন স্বীকার করেই নিয়েছেন যে তারা ঠিকাদারদের কাছ থেকে টাকা চাইছেন, তখন একটা বিষয় তো খুব পরিষ্কার, ওই যেটা শুরুতে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন ওই তৃণমূলের সিস্টেম থেকে কাটমানির লোভটাকে কিছুতেই মুছে দিতে পারেননি, সেটা একদম ডিএনএতে ঢুকে গেছে। আর হ্যাঁ, এটা ভেবে তিনি একটুখানি কোথাও একটু শান্তি পেতে পারেন যে তিনি তখন সেটা ফেরত দিতে বলেছিলেন, এখন তৃণমূলেরই কেউ এটা নিয়ে প্রতিবাদ করছেন। এবার তার তখনকার সেই বক্তব্যের মতো এখনকার বক্তব্যটা সেই ট্র্যাডিশন মেনে একইভাবে নিষ্ফল হয়ে যাবে কিনা সেটা অবশ্য বলা যাবে না। যে আপাচের কাজগুলো করেছি তার জন্য পার্টি ফান্ডের 2% দিতে হবে। কখনো 2%, কখনো 1.5%। ফেলো করি মাখো তেল। আসলে দাও পার্সেন্টেজ, করো কাজ। তাও আবার যেমন তেমন কাজে নয়, একেবারে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে যুক্ত ঠিকাদারদের কাছ থেকে কাটমানি যাওয়ার অভিযোগ। জনতার সমাধানের বরাত পেয়ে বিজয় সমস্যায় ঠিকাদাররা। কে টাকা চাচ্ছে এবং কিসের জন্য টাকা চাচ্ছে? আমাদের অঞ্চল সঞ্চালক চাচ্ছে। কোন সঞ্চালক? পূর্ত দপ্তরের যে সঞ্চালক, উনি বলতেছে যে কি নাম তার? তুষার সাহা, যে আপাচের কাজগুলো করেছি তার জন্য পার্টি ফান্ডের 2% দিতে হবে। কে এই তুষার সাহা? বানারহাট ব্লকের সাকুয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক। এটা হচ্ছে সামনে ইলেকশন আছে, আমার অঞ্চল প্রেসিডেন্ট আমাকে বলছে যে প্রতিটা আপাতের কাজের থেকে 1.5% করে টাকা কালেকশন করে পার্টি ফান্ডে দিতে হবে। তার জন্য আমি প্রতিটা কন্ট্রাক্টরকেই বলতেছি যে যারাই বিল পাবা পার্টি ফান্ডে 1.5% করে টাকা দিতে হবে। কি নাম অঞ্চল সভাপতির? মানুষ রঞ্জন ঠাকুর। তৃণমূল নেতা তুষার সাহা বলছেন তিনি নন, আসলে টাকা চাইছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। তিনি শুধু দলের আজ্ঞাবহ মাত্র। তাহলে অঞ্চল সভাপতি কি বলছেন? এখানে অঞ্চলটা চলছে আমাদেরই দলে, কিছু কিছু কাজ এটা ঠিক অসঙ্গতিপূর্ণ। তো যখন আমরা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, নিজেরাই যখন একটি রেকটিফিকেশনের জন্য দলের প্রধানকে যখন জানাতে চাই যে কিভাবে এগুলো হয়, এই অসঙ্গতিগুলোকে ঠিকঠাক ভাবে করা প্রয়োজন, হয়তো তারই বহিঃপ্রকাশ, নাহলে কারো নামে হঠাৎ করে বলে দিল, এরকম করে হয় নাকি? ঠিক কথা, ভাগ্যিস বলেননি, এভাবে বলে দিলে খেলবো না। তবে একে একে সব নেতাই যখন পার্সেন্টেজকে বৈধতা দিচ্ছেন, তখন তৃণমূল বিধায়ক উল্টো কথা বললেন হয়ে থাকলে গোটা ব্যাপারটাই অবৈধ। যাক, কেউ তো অন্তত বললেন। এটা তো কোনো মতোই এটা তো হবে না, এটা তো উন্নয়নের কাজ। কিন্তু আমি এটা আগে খবর নিয়ে জানি, যদি এটা বাস্তব হয়ে থাকে এটা ভুল, এটা কোনোদিনও নেওয়া। আমিও এটাকে খবর নিচ্ছি বাস্তবটা কি। তবে যদি এরকম করা হয় এটা কিন্তু একদমই উচিত না, এটা কিন্তু হবেও না। দেখুন, তৃণমূল আর কাটমানি হচ্ছে বর্তমান সময়ের পয়সার এই পিঠ আর ওই পিঠ। দেখুন, বিরোধীরা অভিযোগ তো করবেনই, তাদের কাজ অভিযোগ করা, এটা আমরা সবাই জানি। সুতরাং এগুলোতে আমরা আজকাল আর খুব আলাদা করে কান টান দিই না আর কি, বরং ভোটের আগে এভাবে খোলাখুলি কাটমানি চাওয়ার কথা তৃণমূলের তরফে স্বীকার করে নেওয়া, এটা কিন্তু অন্যরকম। এটা বারবার বলছি, দেখুন যেটা তাতে তারা যে ঝুঁকিটা নিয়েছিলেন সেটা তো সত্যিই বাস্তবায়িত হয়েছে। বিজেপি আরও বেশি করে এই অভিযোগটাকে সামনে রেখে রাজনীতি করার সুযোগ পেয়েছে। আজই তো গয়ের কাটায় বিজেপি প্রতিবাদ সভা করেছে। কিন্তু বিরোধীদের কথায় যুক্তি একেবারে নেই, সেটা কি বলা যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা মানে সেটা সরকারি অবস্থান, সেটা যেরকম তৃণমূল নেত্রীর কথা তেমনই তো মুখ্যমন্ত্রীরও কথা।
কাজে সরকারের ইচ্ছের বিরুদ্ধে তৃণমূল নেতা কর্মীরা যদি কাটমানি খান তাহলে তো বুঝতে হবে প্রশাসনিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। এবার এই প্রশাসনিক ব্যবস্থা ভেঙে ফেলাটা এটা কিন্তু একটা বড় জায়গার থেকে নির্দেশ অমান্য করে হচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর একটা যে অনেক দিন আগে, অনেক দিন ধরে তিনি যেটা বলে আসছেন সেটাকে অস্বীকার করে হচ্ছে এটা। এই তার কথাটাকে এভাবে অমান্য করা এবং এই গোটা ব্যবস্থাটাকে ভেঙে ফেলা, নিজের মতো করে নতুন ব্যবস্থা করে ফেলা, এই অনুপ্রেরণাটা গয়ের কাটা তৃণমূল নেতারা কোথা থেকে পেলেন বলুন তো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও তার মানে বড় কোনো অনুপ্রেরণা আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে, তাই তো? নইলে আর তারা হঠাৎ করে এরকম এতটা অনুপ্রাণিত কী করে হয়ে গেলে যে তৃণমূল নেত্রীর বক্তব্যকে অগ্রাহ্য করবেন? একটা জিনিস আন্দাজ করতে পারছি জানেন তো, সত্যি সত্যি যে হ্যাঁ, যদি কোথাও এরকম একটা বেশি বড় অনুপ্রেরণা তারা পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে সেটা সত্যি সত্যি বড় কোনো জায়গার থেকে এসছে। মানে আমাদের রাজ্যের মধ্যে সেই অনুপ্রেরণা পাওয়াটা কিন্তু খুব মুশকিল, কারণ আমাদের রাজ্যে সর্বশেষ অনুপ্রেরণা তো তৃণমূল নেত্রী, সুতরাং তার থেকে বড় অনুপ্রেরণা তো কেউ হতে পারেন না, এটা আমরা জানি। তাহলে এই অনুপ্রেরণাটা এলো কোত্থেকে? আমাদের ধারণা কি জানেন, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, আমাদের থেকে অনেক বাইরে, অনেক বৃহত্তর জায়গার থেকেই অনুপ্রেরণা এসছে। সোজা কথায় এই অনুপ্রেরণা দেওয়ার জন্য যথাযথ ব্যক্তি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। একদম ঠিক, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তুলনায় দেখুন রাজনীতি, কূটনীতি বা অর্থনীতি সমস্ত জায়গার থেকেই তো আমেরিকার প্রেসিডেন্টের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার তিনি যদি অনুপ্রেরণা দেন সেটাই একমাত্র তৃণমূল নেত্রীর এতদিনের স্বপ্ন, এতদিনের বক্তব্য, এতদিনের অনুপ্রেরণা, ওই কাটমানি না নেওয়ার অনুপ্রেরণা, সেটাকে অগ্রাহ্য করতে, উদ্বুদ্ধ করতে পারে। এবার ভাবছেন তো কি এমন করলেন আমেরিকার প্রেসিডেন্ট যে তিনি কাটমানির অনুপ্রেরণা হয়ে উঠলেন? সত্যি কথা বলতে কি, তিনি কি করেননি সেইটা হচ্ছে আসল কথা। এই কাটমানি মানে এক ধরনের তোলাবাজি, এটাই তো আমরা জানি। এই তোলাবাজিটা যেরকম ওই গয়ের কাটার ওই পঞ্চায়েত সঞ্চালক বা বিভিন্ন জায়গার লোকজন যেগুলো আমরা অভিযোগগুলো পাই, খোলাখুলি তোলাবাজির অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পও তো তাই করছেন, আর একটু বড় করে করছেন। ওটা গয়ের কাটার ছোট জায়গা, আর ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে খুল্লা তোলাবাজির প্রস্তাব দিয়ে বসে আছে। খেয়াল করে দেখুন কোন সময় দিচ্ছেন, যখন ইরানের সাথে যুদ্ধ লেগে বসে আছে, তারা ইচ্ছে মতো ইরানে মিসাইল হানা দিচ্ছেন, গুচ্ছ গুচ্ছ মানুষ মারা যাচ্ছে, ইরান পাল্টা মিসাইল ছুটছে ঝাঁকে ঝাঁকে, সেটা গিয়ে পড়ছে আরব বিশ্বের বিভিন্ন দেশে, গিয়ে পড়ছে ইসরায়েলে, সেখানে লোকজন মারা যাচ্ছে। ইরান দাবি করছে যে আমেরিকার প্রচুর সেনা, 650 মতো সেনাকে তারা মেরে দিয়েছে, আমেরিকাকে সেটাকে অস্বীকার করতে হচ্ছে। এইরকম একটা টান ব্যাপার আর কি। সেই পরিস্থিতিতে যখন ওই হরমুজ প্রণালীটা বন্ধ হয়ে বসে আছে এই যুদ্ধের কারণে, যাতে বাকি আরব দুনিয়ার ইরানের মাঝের এই জলপথটা সাধারণ যে জাহাজ টাহাজগুলো যেত সেগুলোর জন্য বন্ধ করে দিয়েছে ইরান, বলে দিয়েছে ওখান থেকে গেলেই এখন কিন্তু মিসাইল মারবো। এবার এইটা বন্ধ হয়ে যাওয়া বিশ্বের পক্ষে একটা বিরাট ব্যাপার, কারণ এই জলপথ দিয়েই তো বিশ্বের 20 থেকে 25% জ্বালানি তেলের পরিবহন হয়, কারণ ওই আরব থেকেই তো তেলগুলো আসে। এবং সত্যি কথা বলতে কি, ভারতের মতো মানে আমাদের দেশের মতো বিভিন্ন দেশের চাহিদার প্রায় অর্ধেক তেল আমদানি করা হয় ওই রাস্তা দিয়ে। শুধু তো তেল নয়, ওই পথ দিয়ে আমাদের চাহিদার অধিকাংশ প্রাকৃতিক গ্যাস সেটা আমাদের দেশে আসে, অন্যান্য দেশেও যায়। আমরা আমাদের পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলেই বুঝতে পারবো যে কতটা গুরুত্বপূর্ণ ওই জলপথটা আমাদের জন্য। সেই জলপথটা মানে আরব সাগর আর ভারত মহাসাগরের সংযোগকারী ওই প্রণালী বা খাঁড়ির এই যে অপরিসীম গুরুত্ব, সেটা বুঝেই তো ইরান সবার আগে বলে দিয়েছিল যে ওখান দিয়ে জাহাজ চলাচল করতে দেবো না। আর সেটা বুঝেই আসল বানিয়ার মতো মানে যথাযথ খুচরো ব্যবসায়ীর মতো, ওই খুচরো ব্যবসায়ীরা দেখবেন যখনই একটুখানি ধরুন কোথাও দেখা গেল যে কোনো কিছু কম ঠাম ফলন হচ্ছে,
বা তারা যেরকম ওই কোথাও গিয়ে জিনিসপত্র মজুত করে রেখে রাতারাতি দাম বাড়িয়ে দিয়ে ঝোপ বুঝে কোপ মারতে চায়, সেই একই কাজই তো করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছেন জানেন? ভাবতে অবাক লাগে, মানে কোনো দেশের প্রেসিডেন্ট না কোনো একদম পুরো ওই বাজারে বসা খুচরো বানিয়া এইটা নিয়ে মাঝে মধ্যে সংশয় লেগে যাবে উনি কি বলেছেন সেটা শুনলে। বলেছেন কোনো দেশ যদি তাদের কমিশন দেয় তাহলে আমেরিকা সেই দেশের খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজকে নির্বিঘ্নে নাকি হরমুজ পার করে দেবে। ভাবুন, এটাকে তোলাবাজি ছাড়া কি বলবেন? কাটমানিও বলতে পারেন। হ্যাঁ, তারা কোনো দেশের জাহাজকে হরমুজে সিকিউরিটি দেবেন আর সেই দেশ তাকে সিকিউরিটির বিনিময়ে কিছু টাকা দেবে। এটা দেখে আমেরিকার লোকজন যদি ভাবেন যে তাদের দেশটা শেষে সিকিউরিটি গার্ড হয়ে উঠল, এইটা ভাবলে কিন্তু কিছু করার নেই, জানেন তো। এবং এটা শোনার পর থেকে একটা কথা মনে হচ্ছিল জানেন, দেখুন এতদিন একটা সময় পর্যন্ত আমরা দেখেছি বিশ্বে যখন ওই কোল্ড ওয়ার চলছিল, ঠান্ডা যুদ্ধ, দুটো লবি ছিল, একটা সোভিয়েত লবি, একটা আমেরিকার লবি। এবার এই লবিগুলো কেন তৈরি হয়েছিল? যারা সেই সময় আমেরিকার সঙ্গে ছিল তারা একটা সাথেই ছিল, রাশিয়া বা তার সহযোগী দেশগুলো যদি আক্রমণ করে তাহলে আমেরিকা তাদের বাঁচাবে, আমেরিকা তাদের পাশে দাঁড়াবে। এটা সুন্দর সমঝোতা আর কি। একই চিন্তাভাবনা হয়তো রাশিয়ার সঙ্গে যারা ছিল তাদের মধ্যেও ছিল। এবার যদি ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় যে এরকম সমঝোতার কোনো ব্যাপার নেই, যে টাকা দেবে আমেরিকা তার হয়েই কাজ করবে, তাহলে আমেরিকা আর ভাড়াটে সৈন্যের মধ্যে কি ফারাক থাকে বলুন তো? আর ভাড়াটে সৈন্যদের আর যাই হোক কেউ কিন্তু বন্ধু বলে মনে করে না, জানেন তো। ফলে এই যে লবিবাজি এতদিনের, সেটাও কি মোটামুটি ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে, এটা কিন্তু মনে হচ্ছে জানেন। সব কিছুরই তো একটা সুদূর প্রতিক্রিয়া হয়, এটার ক্ষেত্রে এটাই হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আরও একটা কথা, এরপর থেকে যদি ওই আমরা আমাদের রাজ্যে এই তোলাবাজি সংক্রান্ত যে বিভিন্ন অভিযোগগুলো ওঠে না, সেগুলোকে আর গুরুত্ব দেবো না ঠিক করেছি। কারণ স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট যেখানে তোলাবাজি করতে পারেন, সেখানে ওই কাঠমানি চাওয়ার স্ট্যান্ডার্ডটা আর এরকম রাজ্যে এরকম পলিটিক্যাল পার্টিগুলো স্তরে নামিয়ে আনাটা, সেটা ঠিক হবে কি? আমেরিকা এর আগে এরকমও বলেছিল যে তারা পানামা ক্যানেলের ওপরে তারা দখল নেবে, এবং অবশ্যই ট্রাম্প যেহেতু একজন বড় মানে তার ব্যবসার দিকে সবসময় নজর থাকে, ট্রাম্প চাইছেন পানামা ক্যানেল বা এই হরমুজ স্ট্রেট এগুলো থেকে যত বেশি সম্ভব শুল্ক বা লেভি আদায় করা যায় সেটা প্রচেষ্টা থাকছে। দেখুন, ট্রাম্প নাকি জনহিতে কাজ করছেন, মানে ওই হরমুজ প্রণালী দিয়ে যাতে ওই তেলের সরবরাহটা সারা বিশ্বে সচল থাকে, বিনা বাধায় হতে পারে, তাই জন্যে নাকি এটা তার একটা প্রচেষ্টা। তো জনস্বার্থেই যদি কোনো কাজ করবেন সেটার জন্য এইভাবে কেউ টাকা চায়? ভাবুন তো, টাকা চেয়ে জনস্বার্থ কীভাবে, আমি জানি না কীভাবে দেখা সম্ভব। ওটা একমাত্র ওই ট্রাম্পের মতো যারা ব্যবসায়ী তারাই জানে। আর ইরান জানে হরমুজ প্রণালী আটকে দিলে তারা পরোক্ষে গোটা বিশ্বের ওপরই একটা আঘাত আনতে পারবে, একটা চাপ তৈরি করতে পারবে। এই যে অপরিশোধিত তেল বা গ্যাস বহনকারী যে জাহাজগুলো, যেগুলো প্রায় এখন বেশ কয়েক কিলোমিটার পর সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার সেগুলো যদি আটকে পড়ে তাহলে গোটা বিশ্বে কিন্তু হইচই পড়ে যাবে, সরবরাহ বন্ধ। সুতরাং জ্বালানির দাম চোঁ চোঁ করে বাড়তে থাকবে, আকাশচুম্বী হয়ে যাবে। চারপাশে যখন বিভিন্ন দেশ দেখবে যে এই যুদ্ধের ফলে তাদের নিজেদের ঘরেই আগুন লাগছে, তখন নিশ্চয়ই তারা যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করবে। এটা তাদের হিসেব। এই জন্যই তারা এই যে যাবতীয় ওইখান দিয়ে জাহাজগুলোর ওপর আক্রমণ করবে বলে হুমকি দিচ্ছে, তার কারণ কিন্তু এইটা। এবার দেখুন, ট্রাম্প যেই বলেছেন যে তারা টাকার বিনিময়ে হরমুজে জাহাজ পার করাবেন, ইরানও অমনি বলেছে যে একটা জাহাজে যদি হরমুজ পার করার চেষ্টা করে তাহলে তারা সঙ্গে সঙ্গে হামলা করবে, কিচ্ছু করতে পারবে না আমেরিকা। এবার দাবি পাল্টা দাবি, সবটাই তো নিজেদের লেনদেনটা বুঝে নেওয়ার জন্য, তাই না? প্রত্যেকে নিজেরটা দেখছে। আমেরিকা নিজের কারণটা দেখছে যে ঠিক কী বললে খানিকটা বাণিজ্য করে নিজের স্বার্থ রক্ষা করা যাবে, আর ইরানও দেখছে ঠিক কী বললে তার যে অফার সেইটার ব্যাপারটা লোকের কাছে বেশি গ্রহণযোগ্য লাগবে।
এবার অফার দেওয়ার জন্য মানে চাপ দিয়ে যদি এটাই তো সবই তো চাপের খেলা, তো চাপের জায়গাটায় তো বিশ্বাসযোগ্য করার দরকার, যারা বিজ্ঞাপনের দরকার আছে। তো ইরানকে কিন্তু এবার ওটা তার দাবিটাকে কিন্তু কেউ হালকাভাবে উড়িয়ে নিতে পারছেন না, কারণ তারা সত্যি সত্যি যা করছে সেটা নিয়ে তো অনেক প্রশ্ন লোকের মধ্যে রয়েছে। ধরুন খামেনেইকে মেরে দিয়েছে আমেরিকা, খুব ভালো কথা, কিন্তু তারপরেও যারা যারা মানে মোটামুটি ওখানে প্রধান ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, সবাইকে নাকি আমেরিকা মেরে দিচ্ছে পর 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 পর। কেউ মোটামুটি একদিনের বেশি ক্ষমতায় থাকার জায়গায় থাকছেন না। তাহলে কে ইরানকে পরিচালনা করছে বলুন তো? দেখবেন সিনেমাগুলোয় একটা কিছু কিছু জিনিস থাকে, সিন থাকে, হয়তো মোটামুটি শেষ দিকটা আর কি, নায়কের সাথে যখন ভিলেনের ডাইরেক্ট হাতাহাতিটা হয় আর কি, একটা সময় দেখা যাবে ভিলেনও মারছে, নায়কও টলতে টলতে উঠে সেও মারছে, আবার ভিলেন মারছে, আবার নায়ক মারছে। আলটিমেটলি নায়কই ভিলেনকে মারে, কিন্তু ওই যে দুপক্ষর কোনো আটকানোর ব্যাপার নেই, শুধু মার আছে আর কি। ইরানকে দেখে সেরকম মনে হচ্ছে, এদের আটকানোর কোনো ব্যাপার নেই, যে যা সে ইসরায়েল মারছে কি আমেরিকা মারছে, সমস্ত মিসাইল গিয়ে তাদের ঝাঁঝরা করে দিচ্ছে, এতে ইরানের এখানে ওখানে বিস্ফোরণ ঘটাচ্ছে, কিন্তু পাল্টা তারাও পর 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 মেরে যাচ্ছে। এটা দেখে আমার দুটো জিনিস মনে হচ্ছে, দুটো প্রশ্ন। এক, ইরানের পেছন থেকে ইরানকে চালাচ্ছেটাকে এই মুহূর্তে কে? এইভাবে একটা দেশ যারা এরকম দুপাশ থেকে আক্রমণে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সেই দেশটাকে পাল্টা মারার জন্য, এবং সেই মাঠটা কিন্তু প্রতিপক্ষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিচ্ছে। কেউ এখন অবধি বুঝে উঠতে পারছেন না যে ঠিক কত মিসাইল আছে ইরানের কাছে। এই মিসাইল ব্যাপারটা কিন্তু খুব ওই পাড়ায় যে কালী পুজোর সময় যে আমরা রকেট ঠকেট ছাড়ি, ওরকম 2-4 পয়সার ব্যাপার না, এক একটা মিসাইলের প্রচুর খরচ। সেরকম গাদা গাদা মিসাইল, গাদা গাদা ড্রোন, যে গোটা আরব দুনিয়া জুড়ে, এবং সচরাচর যেটা ওই যুদ্ধের যেটা ওয়ার বুক, তাতে যেটা বলা হয় যে একসঙ্গে শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে অসংখ্য ফ্রড খুলতে নেই। ইরানও সমস্ত ধারই ধারছে না, সব নিয়মকে গুলি মেরে চারপাশে মিসাইল মেরে যাচ্ছে। এই ইসরায়েলে মারছে, ওপাশে আমেরিকার যে নৌবহরগুলো আছে সেদিকে মারছে, অন্যদিকে গোটা আরব দুনিয়ায় যেখানে যেখানে আমেরিকার তাদের ওই সেনানিবাস রয়েছে, ঘাঁটি রয়েছে, সেগুলোতে আঘাত আনছে। কোথায় মারছে না বলুন তো? সৌদি, কাতার, কুয়েত, বাহরিন, ওমান, সব জায়গায় এক ধারসে মেরে যাচ্ছে। এই এত অস্ত্র তার মানে তাদের কাছে ছিল, এবং তার থেকেও বড় কথা এই মুহূর্তে এই অস্ত্র, একটা তো স্ট্র্যাটেজি থাকে যুদ্ধে, কে পুরো ব্যাপারটা পরিচালনা করছে? এটা একটা খুব বড় প্রশ্ন। এটা মনে হচ্ছে। আরও একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, এই যুদ্ধটা আরেকটা জিনিস খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিল। এটা আপনার আমারও কিন্তু একদম ওই তৃণমূল স্তরে বুঝে নেওয়া দরকার। ভাবছেন তো যে এই হচ্ছে যুদ্ধ আমেরিকার ইরানের, আপনি আমি কি বুঝবো? আরে বোঝা সব কিছুর থেকে শিক্ষা নেওয়ার আছে, যা বোধবাচি তা বোধ শিখিয়ে তো তাই। সোজা কথা, একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিন, চীনে মালের কোনো গ্যারান্টি হয় না। জীবনে চীনে মাল কিনবেন না, যে কিনেছে সে ঠকেছে। আমরা সেই ছোটোবেলায় শুনতাম, ওই দেখবেন ওই মেট্রো গলিঠলি বা যেখান থেকে বিভিন্ন লোকজন কিনতো কিছু ইলেকট্রনিক জিনিসপত্র, সেইখান থেকে কেনার সময় তারা কিন্তু বলে দিতেন এইসব আমরা পরীক্ষা করে দিয়ে দিচ্ছি, তারপর বাড়ি গিয়ে যদি বলেন যে খারাপ হয়ে গেছে তার দায়িত্ব আমাদের নেই, গ্যারান্টি নেই। এই চীনে মাল হচ্ছে তাই। এই চীনে মালের দুরবস্থা আমরা প্রথম দেখেছিলাম পাকিস্তানের ক্ষেত্রে। ওদের নাকি ওই এয়ার ডিফেন্স সিস্টেমটা চীন দিয়েছিল, এমন এয়ার ডিফেন্স সিস্টেম ভারত যা যা মেরেছে সব ওই এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে গিয়ে ওদের নূরখান থেকে শুরু করে যেখানে যেখানে মারার সব জায়গায় ভারত অনায়াসে মেরে দিয়ে চলে এসছে, তাও নিজের দেশের সীমা পার না করে। আর সে এমনই মার এবং সে সিস্টেম এমনই, ওই ভারত সেই যে একবার মেরে বিগড়ে দিয়েছে, এখন আফগানিস্তান সেই পথে গিয়ে মেরে দিয়ে চলে আসছে। ভাবুন, কিছুই আটকাতে পারছে না। একই হাল হয়েছে ইরানেরও। আপনাদের সবার নিশ্চয়ই প্রাথমিকভাবে মনের মধ্যে এই প্রশ্নটা আসছিল, আমাদেরও এসেছিল যে আরে
ইরান মারছে ঠিক আছে, কিন্তু ইরানেরও তো একটা এয়ার ডিফেন্স সিস্টেম থাকার কথা। সমস্ত বড় যারা এরকম শক্তিশালী দেশ, যারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়, তারা তো আগে নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেমটা রেডি করে। তো একটাও আটকাতে পারছে না, যা মারছে ঢুকে যাচ্ছে। তারপরে দেখলাম ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটাও চীনের থেকে পাওয়া। সুতরাং বুঝতে পারছেন চীন যে একটা কথাও বলছে না চট করে, তার সব থেকে বড় কারণ হচ্ছে এটা, ওদের মোটামুটি অস্ত্রশস্ত্রের যা বিজ্ঞাপন হচ্ছে সে আর কহতব্য নয়, ছেড়ে দিন। কিন্তু আপনার আমার জন্য এটা কিন্তু শিক্ষা। আমাদের ওই অল্প লইয়া থাকি তো, আমাদের ছোট ছোট ব্যাপারে আর যাই করুন চীনা মালের ভরসা করবেন না, সেটা ইরানিয়ানরা বুঝছে, আপনি আমি তো অনেক দিন আগেই বুঝে গেছিলাম, এটা মাথায় রাখা ভালো। তবে হ্যাঁ, চীনের পাল্টা মার তার কোনো জবাব নেই, এটা আপনাকে মানতেই হবে। এতক্ষণ বলছিলাম আরব দুনিয়ায় মারছে, ইসরায়েলে মারছে, আজকে ইরান তুরস্কে পর্যন্ত মিসাইল হামলা করেছে। ভাবুন, এটার একটা অন্য গুরুত্ব রয়েছে। এবং সেই যে তুরস্কে হানাটা হয়েছে, সেই হামলার খবর সরকারিভাবে স্বীকার করে নিয়েছে তুরস্ক, এবং বলেছে যে ইরানের ওই হামলায় নেটোর একটা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে এবার খেয়াল করুন তো, প্রথমে ইসরায়েলে সরাসরি আঘাত, তারপর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে যেখানে আমেরিকার সেনা ঘাঁটি আছে সেখানে হামলা, আর এখন নেটোর ঘাঁটি যেখানে আছে ইউরোপের এরকম একটা দেশে গিয়ে হামলা চালিয়ে দিল ইরান। বুঝিয়ে দিচ্ছে তারা যে হয় আমেরিকা আর ইসরায়েল যে কথাটা এতদিন ধরে বলছিল সেটাই ঠিক, তাদের হাতে এমন সব অস্ত্র আছে যেগুলো হাতে থাকলে যে কোনো দেশই আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে একা লড়ে যাওয়ার সাহস রাখে। আর নয়তো তারা হিতাহিত জ্ঞান শূন্য বেপরোয়া একটা দেশ, যারা প্রয়োজনে নিজেদের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার ক্ষমতা রাখে। তারা এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে যে ভয়ে বিশ্বের বেশ কিছু দেশই হয়তো নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সিরিয়াসলি যেভাবে তুরস্কে ঢুকে মেরে দিয়ে এলো, এবং ঘটনাচক্রে দেখুন যে যে দেশগুলো ওই কোনো না কোনো সময় পাকিস্তানের পাশে থেকেছে, তারাও আস্তে আস্তে পুরো বিষয়টার মধ্যে জড়িয়ে যাচ্ছে। ভারত এখন অবধি নিরপেক্ষ ভূমিকায় রয়েছে, এটা নিয়ে কারোর কিছু বলার নেই, ভারতকে এখন অবধি কেউ কিছু ঘাঁটায়নি। কিন্তু নিরপেক্ষ থাকতে চাইলেই সবসময় যে সবাইকে নিরপেক্ষ থাকতে দেবে এরকমও তো নয়। এই যে স্পেন, তারা এই গোটা বিষয়টা, সত্যি গোটা ব্যাপারটা তাদের লেনাদেনা নেই, তারা এই গোটা ব্যাপারটার মধ্যে ঢুকবে না ঠিক করেছিল। এই যে আমেরিকা ইসরায়েল মারার পরে যে আমেরিকা মারতে যখন শুরু করলো, তখন এই যে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, তারাও ঠিক করেছে যে গণপিটুনি হচ্ছে, কিন্তু চারটে চাঁটা মেরে আসি, এরকম একটা ভাব। তার মধ্যে কিন্তু স্পেন ঢোকেনি। এবার স্পেনে আমেরিকা ঘাঁটি করতে চেয়েছিল, তাদের বিমানবন্দরগুলোকে ব্যবহার করতে চেয়েছিল, স্পেন রাজি হয়নি। যুদ্ধের জন্য আমরা আমাদের জায়গাকে ব্যবহার করতে দেবো না, পত্রপাঠ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এবার মুশকিল হচ্ছে দাদাগিরি করতে করতে আমেরিকার এখন এমন অবস্থা হয়ে গেছে, না শোনার অভ্যেসটা চলে গেছে, জানেন তো। তারা যা খুশি করতে পারে এটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে তুলে নিয়ে এসছে, কেউ কিচ্ছু বলেনি। ইরানে হামলা হয়েছে এর আগে একবার, একটা পরমাণু অস্ত্র তখন পাওয়া যায়নি, অথচ বলেছিল পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে, সেই জন্য হামলা করেছে, পাওয়া যায়নি, তারপরেও কেউ কিছু বলেনি। এই যে ভারত সহ বিভিন্ন দেশের ওপর ইচ্ছে মতো 100-200% যা খুশি তারা ট্যাক্স চাপাবে বলে ঠিক করে ফেলেছে, কারোর কিচ্ছু বলার নেই। এমনকি ওই যে হঠাৎ করে ঠিক করলো যে এবার গ্রিনল্যান্ডটা থেকে চাই, ডেনমার্ককে হুমকি দিয়ে বসে রইল, কেউ কিছু বলছে না। মানে ওদের মনে হয়ে গেছিল যে যা খুশি তাই করতে পারে। স্পেনে তাই এই না বলাটা ট্রাম্প সহ্য করতে পারেননি। সুতরাং গোটা বিষয়টাকে তিনি এমন একটা কটাক্ষ করে বক্তব্য রেখেছেন, তার থেকে পরিষ্কার যে এই যুদ্ধবাজ হয়ে গেলে মাথায় যদি একবার এই ক্ষমতাটা চলে যায়, তাহলে কোন জায়গায় ভাবনা চিন্তাটা যেতে পারে। কি বলেছে জানেন? বলেছেন যে ওরা আমাদের কথা শুনলো না, তো আমরা ইচ্ছে করলেই যখন তখন ওখানে গিয়ে নামতে পারতাম, ওই বিমান ঘাঁটিগুলোকে ব্যবহার করে দিয়ে চলে আসতে পারতাম, করিনি সেটা আলাদা কথা, এরকম একটা ব্যাপার আর কি। এবার ভাবুন, এটা একটা মানে এই যে একটা সার্বভৌমত্ব একটা দেশের, তার নিজের দেশের মাটিকে সে যুদ্ধের জন্য ব্যবহার করতে দেবে কি দেবে না,
এই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতাও তার নেই। এটা নিয়ে যদি কোনো আমেরিকার মতো দেশ প্রশ্ন তুলতে পারে এবং এটা বলে দিতে পারে আমি চাইলেই করতে পারি, করলাম না, এটা আমার একটা মহত্ব বলে ধরতে পারো আর কি, তাহলে ধরতে হবে গোটা বিশ্বেরই তো সার্বভৌমত্ব, সমস্ত দেশে সার্বভৌমত্ব এই মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। এই যে স্পেন এই তাদের জমিটাকে যুদ্ধের জন্য ব্যবহার করতে দেয়নি, তার জন্য কি এবার তাদের যুদ্ধের গিলোটিনে গলা দিতে হবে? অস্বাভাবিক নয়। কখন যে কোন বিষয়ের মানে খেসারত কাকে কীভাবে দিতে হয়, বিশেষ করে এই ডোনাল্ড ট্রাম্পের জমায় না, সেটা বলাটা খুব মুশকিল। তবে দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, গোটা জিনিসটা আস্তে আস্তে ছড়াচ্ছে। এই যে তুরস্কে আঘাত, এটা কিন্তু একটা খুব বড় ইঙ্গিত, এবং যার ফলে এই আতঙ্কটা যে জায়গায় যাবে, তাতে ওই অবরুদ্ধ হরমুজ প্রণালীটা কবে মুক্ত হবে সেটা জাস্ট বলা যাচ্ছে না। এবার এটা নিয়েই আমাদের কিন্তু এই মুহূর্তে যদি বলেন সরাসরি চিন্তা, তাহলে এই হরমুজ প্রণালী। দেখুন, ইতিমধ্যে আমাদের শেয়ার বাজারে যে ধস নেমেছে, তার কারণ আমাদের অর্থনীতি কোথাও গিয়ে একটা অশনি সংকেত পাচ্ছে। অশনি সংকেতটা কি? এক বললাম যে ওখান থেকে আমাদের দেশের প্রায় চাহিদার অর্ধেক অপরিশোধিত তেল আসে, সেটা বাদ দিয়েও আমাদের রান্নার গ্যাস বা অন্যান্য যা কিছু সিএনজি টিএনজি, সেগুলো সব যে যে দেশগুলোর থেকে ওই সব জায়গার থেকে দিয়ে আসে, সেই রাস্তা বন্ধ। দেখুন, এই মুহূর্তে হরমুজে শুধু ভারতেরই 39টা জাহাজ আটকে রয়েছে। এই সমস্ত জাহাজে কম বেশি প্রায় ওই 1100-র মতো ভারতীয় নাবিক রয়েছে। আর ওই চত্বরটায় যদি সব মিলিয়ে ধরেন, ওর দুপাশটা মিলিয়ে 23,000-এর মতো ভারতীয় রয়েছে। আর ওই জাহাজগুলোতে কি রয়েছে জানেন? অপরিশোধিত তেল, এলপিজি, এলএনজি। ইন্ডিয়ান ন্যাশনাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে যে ওই আটকে থাকা ওই জাহাজগুলোয় যে সম্পদ রয়েছে আর কি, তার মূল্য 10,000 কোটি টাকারও বেশি। এবার এইটা ওখানে শুধু আটকে থাকা নয়, সোজা কথায় হরমুজে ভারতের স্বার্থ পণবন্দী হয়ে রয়েছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওইখানে যদি রাস্তাটা বন্ধ হয়ে যায়, ভারতে এই মুহূর্তে 70 দিনের মানে 2.5 মাসের একটু বেশি সময়ের জন্য আমাদের এখানকার কিন্তু যে তেল মজুত করার যে ব্যবস্থাটা, সেটা অত্যন্ত ভালো, বেশ অত্যাধুনিক। গোটা বিশ্বের মধ্যে আমরা এ ব্যাপারে অন্যতম সেরা আর কি। তো সেই জন্যেই আপাতত 2.5 মাসের মতো তেল আমাদের এখানে হয়তো মজুদ আছে, কিন্তু সেটা যদি ক্রমশ এই আটকে থাকা রাস্তাটা না খোলে, সেই দিনগুলো তো কমতে থাকবে। আর যত কমতে থাকবে, তত আমাদের অর্থনীতির ওপর চাপ বাড়তে থাকবে। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়বে, সেই সঙ্গে পাল্লা দিয়ে ভারতকে যখন তেল কিনতে হবে, বেশি দামে তেল কিনতে হবে, তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে। এই আশঙ্কাটা তো আরও সত্যি হয়ে উঠছে। এটা দেখে যে টাকার দামে রেকর্ড পরিমাণ পতন হয়েছে, 92 টাকার ওপরে চলে গেছে টাকার দাম, ডলারের সঙ্গে যদি আপনি তাকে দেখেন। এবার এই বিশ্ববাজারে এখনও বাণিজ্য তো হয় ডলারে। এই ভারত যেই ব্রিক্সের মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেন করার যে একটা যে প্রচেষ্টা চলছে, তার অংশ হয়েছে, তার মেন কারণ কিন্তু এটা। একবার সেটা চালু হয়ে গেলে তখন কিন্তু এইটার জন্যে অন্তত ভারতকে ভুগতে হবে না। কিন্তু এটা খুব পরিষ্কার যে সরাসরি আমরা একটা চাপে পড়ে যাচ্ছি অর্থনৈতিক দিক থেকে। এখন পর্যন্ত ভারত নিজেদের কূটনৈতিক স্বার্থেই আর কি এই ইসরায়েল ইরান সংঘাতে জড়ায়নি, কোনো রকম বিবৃতি দেয়নি। যাদের ওপর আঘাত হয়েছে সেই দেশের যারা রাষ্ট্রপ্রধান, তাদের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। ভারত এই হামলার নিন্দা করেছে, কিন্তু কে করেছে সেই নামটা ইরানের নাম বলেনি। আবার একইভাবে খামেনেইর মৃত্যুর পর ইরানের বিদেশমন্ত্রীকে আমাদের বিদেশমন্ত্রী ফোন করেছেন। সব দেশের সঙ্গে যে একটা সুসম্পর্ক রেখে চলার ব্যবস্থা করা, সেটা আমাদের দেশ করছে, কিন্তু একই সঙ্গে তারা ওই বিকল্প রাস্তায় তেল নেওয়ার ব্যবস্থাটাও করছে। রাশিয়ার সাথে কথা চলছে, রাশিয়া বলেছে তেল দেবে।
ভেনেজুয়েলার থেকে তেল আসছে, কিন্তু এইগুলো যদি চলে তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে এই তেল আসার রাস্তাগুলো, অন্য যে রাস্তাগুলো, সেখানটায় কিন্তু কোথাও গিয়ে একটা নতুন করে তোলাবাজি শুরু হয়ে যেতে পারে। এইখানেই আসল জায়গাটায় আসছে। দেখুন, এই ইরান থেকে যদি তেল আসা বন্ধ হয়, ওই হরমুজ প্রণালী আটকে থাকার জন্য, যদি আরব দুনিয়ার থেকে তেল আসাটা বন্ধ হয়, প্রাকৃতিক গ্যাস আসাটা বন্ধ হয়, ভারত বাধ্য রাশিয়া বা ভেনেজুয়েলা বা অন্যান্য দেশ থেকে তেল আনতে। হয়তো আমেরিকার থেকেও কিছু না কিছু হাত পাততে হবে। সেখানেই নতুন একটা তোলাবাজির আশঙ্কা রয়েছে। কিভাবে? হরমুজ প্রণালীতে যে তোলাবাজির কথাটা বললাম, আমেরিকা যেটা করতে চাইছে, সেটা করে তারা যদি সফল হয়ে যায়, কাল যে তারা ওই সুয়েজ খাল থেকে তোলা তুলতে বসবে না, তার কোনো গ্যারান্টি আছে? ভূমধ্যসাগর থেকে এই সুয়েজ খাল হয়ে লোহিত সাগর আর আরব সাগর পাড়ি দিয়েই তো রাশিয়ার থেকে তেল নিয়ে আসে আমাদের জাহাজ। আজ হরমুজ থেকে কাটমানি পেলে কাল আমেরিকা সুয়েজে কাটমানি চাইবে, এটাই তো স্বাভাবিক। আর বাকি সব জায়গাগুলোর থেকে আসার রাস্তাতেও যে একের পর এক এইভাবে ক্রমাগত তারা টাকা চাইতে শুরু করবে না। মালাক্কা, পানামা প্রণালী, এগুলোর গুরুত্বও যে রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতেও যে একইভাবে তারা তোলাবাজির ক্যাম্প বসাবে না, গ্যারান্টি আছে? উত্তর আর দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে পানামা প্রণালী। আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের সংযোগ রক্ষাকারী এই খাল বিশ্ব বাণিজ্যের প্রায় 5% নিয়ন্ত্রণ করে। অন্যদিকে মালাক্কা প্রণালীকে বলা হয় এশিয়ার অর্থনৈতিক ধমনী। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, সিঙ্গাপুরের মাঝখানে অবস্থিত এই জলপথ ধরে চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ায় জ্বালানি তেল পৌঁছয়। এ রাস্তায় কিছু লেনদেনও হয়। ভবিষ্যতে আমেরিকা যে এই জলপথগুলোতেও কাঁটা ছড়াতে চাইবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার মানে গোটা বিশ্বে এখন একটা পদ্ধতি স্বীকৃত বা সিদ্ধ, তোলাবাজি। দেখুন, ইরানে যুদ্ধ বাঁধিয়ে ট্রাম্প নিজেও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই, কারণ ইতিমধ্যেই ইরানের হামলায় অন্তত ইরানের দাবি 600-র বেশি মার্কিন সেনা মারা গেছে। এবার ট্রাম্প বলেছেন আরও বলিদানের প্রয়োজন হবে। মানে মারা যে কিছু গেছেন সেটা পরিষ্কার, তারা অত সংখ্যাটা মানছেন না, কিন্তু মারা যাননি এটাও বলতে পারছেন না। এবার ট্রাম্পের মতো যারা যুদ্ধ চান তারা তো যুদ্ধে যান না, আর যারা যুদ্ধে যান তাদের বাড়ির লোকেরা যুদ্ধের মাসুল গোনার ভয়ে যুদ্ধ চান না। আমেরিকাতেও সেই প্রবণতা তো ওই ভিয়েতনামের সময় হয়েছিল, এবারও দেখা যাচ্ছে। আমেরিকার বিভিন্ন জায়গায় যুদ্ধবিরোধী মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, মানে দেশেই তার নীতির বিরোধিতা হচ্ছে। এটা বুঝেই কি ট্রাম্প সহানুভূতি কুড়োতে নামলেন? আমেরিকার প্রেসিডেন্টের অফিস একটা বিবৃতি প্রকাশ করে দাবি করেছে ইরান নাকি গতকাল ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। হোয়াইট হাউসের এই দাবিটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে যে আমেরিকায় ঢুকে আমেরিকার প্রেসিডেন্টের জীবন সংশয় ঘটিয়ে দেওয়ার মতো ক্ষমতা ইরানের আছে। এই পরিস্থিতিতে আমেরিকা কি করতে পারে? বিশ্বজুড়ে নিরাপত্তা সংশয় আছে এটা বলে নিজে আরও বেশি করে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এটাই তো, মানে সোজা কথায় তার দুরাত্মার ছলের অভাব হয় না, এটা সবাই জানেন। এক্ষেত্রে হয়তো ছলের অভাব হচ্ছিল, সুতরাং এটা নতুন ছল বার করলেন। অর্থাৎ কারণ কম পড়ে আছিল, জানেন তো। মানে এই একটা দেশকে এইভাবে যে বিধ্বস্ত করার জন্য যা যা কারণ দরকার, এবং গোটা বিশ্বকে এক এক করে ব্যতিব্যস্ত করার জন্য যে কারণ দরকার, সেটা হয়তো কিছুটা কম পড়ছিল বলে ট্রাম্পের মনে হচ্ছে, তাই এই নতুন নতুন কারণগুলো আসছে। এভাবেই হয়তো ভবিষ্যতে এই জলপথগুলোতেও তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করবে। পানামা খাল তো আমেরিকার হাতের তালুতে, সুয়েজ আর মালাক্কা ততটা নয়। আর সুয়েজের সাথে রাশিয়ার স্বার্থ সরাসরি জড়িয়ে রয়েছে, আর মালাক্কার ওপর নির্ভর করে রয়েছে চীনের অর্থনীতি। ফলে এই জলপথগুলোতেও যদি আমেরিকা, মানে দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে কোনো বিশ্বাস নেই, কিন্তু সাধারণ মানুষ যে যুক্তিতে চলে, সাধারণ রাষ্ট্রনেতারা যে বিভিন্ন যুক্তিতে চলেন, যে নীতি মেনে চলেন, যুদ্ধবাজরা তার কোনো কিচ্ছু মানে না। সেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর একবার বলেছিলেন না, যেখানে দেবদূতেরা যেতে ভয় পায় সেখানে নির্বোধরা অনায়াসে চলে যায়। তো ব্যাপারটা অনেকটা সেই রকম হয়ে গিয়ে দাঁড়াতে পারে।
এবার এই জলপথগুলোতে আমেরিকা যদি নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে এখনও বিশ্বযুদ্ধটা কেন লাগলো না বলে যারা ওই আফসোস করছেন না, মানে যারা ওই হচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ খেলছেন, তাদের অতৃপ্ত আত্মাটা শান্তি পেতে পারে। কারণ আমেরিকা তাদের অর্থনীতিতে সরাসরি আঘাত করলে রাশিয়া বা চীন যে চুপ করে বসে থাকবে না, সেটা তো খুব পরিষ্কার। আর তাহলে যুদ্ধটা আমাদের ঘরের কাছে চলে আসবে। ইনফ্যাক্ট চলে যে আসেনি তারও কি খুব গ্যারান্টি দিতে পারবেন আপনি? বিশাখাপত্তনমে আন্তর্জাতিক মহড়া এসেছিল ইরানের যুদ্ধজাহাজ ডেনা, মহড়া শেষ করে ফেরত যাচ্ছিল। বিশাখাপত্তনম থেকে ফেরার পথে যখন তারা শ্রীলঙ্কার জলসীমায়, তখন সেই যুদ্ধজাহাজে হামলা হয়েছে। জানা গেছে ভারতের জলসীমার থেকে শ্রীলঙ্কার জলসীমায় ঢোকার পর ইরানের জাহাজে হামলা করেছে আমেরিকার সাবমেরিন, আর সেই আক্রমণেই ইরানের ওয়ারশিপ ডেনা ডুবে গেছে। আমেরিকার যুদ্ধ সচিব নিজেই এই হামলার কথা স্বীকার করেছেন। দেখুন, এর ফল কি হবে না হবে সেটা তো ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু আপাতত ইরানের ক্ষতির তালিকায় ভারতের দোরগোড়ায় তাদের যুদ্ধজাহাজের ওপর এই হামলার ঘটনাটাও যে জুড়ে যাবে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তাই না? হয়তো এইসব দেখেই আমাদের এখানকার মানুষজন কিন্তু দূরদর্শী, জানেন, তাদের মনে হচ্ছে ব্যাপারটা আরও বাড়তে পারে আর কি। যুদ্ধের সময় আগে ওইসব এই চাল ডাল বাড়িতে যতটা পারে চিড়ে মুড়ি এই সমস্ত বাড়িতে মজুত করত, আর যারা মজুতদার তারা আরও বেশি করে এই রেশনের সাধারণ মানুষের খাবার জিনিসপত্র সেগুলো তাদের আড়তে ঢুকিয়ে রাখতো। মন্বন্তর হয় যুদ্ধের মধ্যে তো এই কারণে। এসব দেখেই হয়তো এখন তো দিনকাল বদলেছে, এখন মনে হচ্ছে বাকি কোনো কিছুতে কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে একটা জিনিসেই, সেটা হচ্ছে জ্বালানিতে। আর তাই পেট্রোল পাম্পে ভিড় বাড়ছে, জানেন তো, মানে অসাধারণ কিন্তু এই জিনিসটা। তেল সাপ্লাই আর মজুত নিয়ে কন্ট্রোল রুম খুলেছে কেন্দ্র, বলে দিচ্ছে কোথাও কোনো সমস্যা নেই, মাথা খারাপ করবেন না। কিন্তু নদিয়াটা এই সমস্ত ম্যাপের বাইরে একদম। নদিয়ার বহু পেট্রোল পাম্পে আজকে সকাল থেকে ভিড় উপচে পড়ছে। যারা পাম্পে লাইন দিয়েছেন তারা পরিষ্কার বলছেন যুদ্ধ হচ্ছে তাই তেল কিনছেন। এবার ভাবুন, কেউ মানে ভারত 2.5 মাসের তেল মজুত করে রেখেছে, কিন্তু আপনি আমি কেউ বাড়িতে তেল মজুত করতে পারবো? মাথায় আসে এটা? একটা গাড়ির ট্যাঙ্কারে যতটা তেল ধরে তার বেশি তেল আপনি ট্যাঙ্কারে গাড়ির ট্যাঙ্কটায় ফিল করতে পারবেন না। আর তার বদলে বাকি যদি বাড়িতে রাখবেন ঠিক করেন, প্রথম কথা বেআইনি, তার থেকেও বড় কথা যে জেরিক্যান ফেরিক্যান করে বাড়িতে রাখলেন 2 দিন বাদে বাড়ি শুদ্ধ তো উড়ে যাবে। যায় এইভাবে মজুত করা, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, লোকজন বলবে যায়। নদিয়ার পাম্পগুলোতে অনেকেই জ্যারিকেন আর ড্রাম নিয়ে তেল কিনতে এসেছিলেন। এবার সেই ড্রাম ভর্তি তেল যদি ভবিষ্যতে তাদের কাজে লাগে ভালো কথা, দাম টাম বাড়লো, কেউ ব্যবসা করলেন আর কেউ হয়তো নিজের গাড়িতে ঢাললেন, কিছুদিন কম দামে পেট্রোল ঢাললেন, এটা ভালো কথা, ধরে নিচ্ছেন হয়তো পেট্রোলের দাম বাড়বে। কিন্তু সেই তেল যদি কালোবাজারে বিক্রি হয়, ট্রাম্প যেরকম মৌকা বুঝে হরমুজে সওদা করতে নেমেছেন, তেমনি কেউ যে মৌকা বুঝে তেল মজুত করার ফন্দি করছেন না, তা কে বলতে পারে বলুন তো? আর কে না জানে যুদ্ধের সময় এই ধরনের কালোবাজারি বাড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বললাম তো, কলকাতায় চাল ডাল থেকে শুরু করে লোহা লক্কর সব কিছু নিয়ে কালোবাজারি হয়েছিল। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ এটাকে বলতেই পারেন প্রায়, বাকি আর কি। এটা ধরে নিয়ে তেলের কালোবাজি করার ষড়যন্ত্র যে কারুর মাথার মধ্যে ঘুরছে না, এটা 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 বলা যাবে কি? এবং তার থেকেও বড় কথা, আবার বলছি, করছেন তো কালোবাজারি একরকম, সেটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারি প্রশাসন সব রয়েছে। সেটা করতে গিয়ে যদি বিপদ ঘটে, যদি কিছু প্রাণ যায়, তখন কি নিয়ে ব্যবসা করবেন বলুন তো? তেল ঘরে মজুত করে রাখছেন? তেল এখন লাগবে বলছে, বাইরে কন্টি এখন তেল যদি 14 লেগেই থাকবে, তাহলে কিছুদিন হয়তো শর্ট করতে নিতে, ধার লাগানো আছে 2 মাস দিতে কাজ তো করতে হবে। কারণ যুদ্ধের জন্য, যুদ্ধ হয়েছে তেল পাওয়া যাবে না বলে।
দেখুন, নদিয়ার ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে কিন্তু বেশি দিন এড়িয়ে থাকা যাবে না, কারণ এই রকম যদি চলতে থাকে তাহলে কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাটাই নিরবিচ্ছিন্নভাবে ভারতের বিভিন্ন প্রান্তে দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতের সামনে হরমুজে আটকে থাকা জাহাজগুলোকে ছাড়িয়ে আনাটা যেরকম চ্যালেঞ্জ, তেমনই নিজের নিরপেক্ষ কূটনীতির কল্যাণে আটকে পড়া ভারতীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়াটাও চ্যালেঞ্জ। ইরান যেরকম হরমুজ প্রণালীর পথ আটকে দিয়েছে, তেমনই নাকি ওই বাকি আরব দুনিয়ায় লাগাতার হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের আকাশপথটাকেও কার্যত ফাঁকা করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের বহু দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করাটা কিন্তু এখন সময়ের দাবি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান, এই সমস্ত দেশগুলোতে বহু ভারতীয় যেরকম পর্যটক হিসেবে যান, তেমনি পড়াশুনো করতে যান, কাজের সূত্রে যান। এই সংখ্যাটাও খুব কম নয়, বরং বিরাট। আসার কথা, বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অধিকাংশ ভারতীয়কে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। বহু দেশ থেকে ভারতীয়রা দেশে ফিরতেও শুরু করেছেন। মদিনার থেকে ফিরেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পরিবার। ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম তার মা আর মেয়েকে নিয়ে উমরাহ করতে গেছিলেন। যুদ্ধের ফলে আটকে পড়েছিলেন সৌদি আরবে, গতকাল ফিরেছেন কলকাতায়। এবার যুদ্ধক্ষেত্র থেকে পরিবার পরিজনে সবার সঙ্গে ওখানে আটকে থাকাটা একটা কি ভয়াবহ, মানে এখানে যারা রয়েছেন তাদের জন্যও বটে এবং তাদের জন্যও বটে, সেটা বুঝতেই পারছেন। নিরাপদে ফিরে আসায় আমি নিশ্চিত তারা এবার একটুখানি ঠান্ডা হবেন আর কি। এবং একটা যুদ্ধক্ষেত্র থেকে পরিবার ফিরে আসার পর ফিরহাদ হাকিম নিশ্চয়ই এখন নিশ্চিন্ত মনে আরেকটা যুদ্ধে মনোনিবেশ করতে পারবেন, যে যুদ্ধে আপনার আমার স্বার্থ কিন্তু একদম সরাসরি জড়িত। দিনকে দুপুরবেলা যখন নামাজ পড়ছিলাম, আমি দেখলাম যে ওদের এয়ার স্পেসে একটা ফাইটার প্লেন। তো আমার অবাক লাগলো, কারণ ওগুলো তো তীর্থস্থান, ওখানে জেনারেলি ফাইটার প্লেনের কোনো এয়ার বেস থাকে না, কিন্তু একটা দেখতে পেয়েছিলাম। তা সবাই মিলে তাকিয়েছিলাম, আমরা সবাই মিলে নামাজ পড়তে পড়তে। তো তারপরে রাত্রির বেলা এই খবরটা পাওয়া যায়। বাবা দিনে 6-7 বার করে ফোন করছে যে তোরা চলে আয় চলে আয় চলে আয়। আমরা মানে আমাদের আরও 2 দিন থাকবার কথা ছিল। সকালবেলা 11টার মধ্যে মানে আমরা খবর পেলাম একটা সাউদির জেদ্দার থেকে একটা সাউদির ফ্লাইট যাচ্ছে মানে ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বম্বেতে। তো ওটার টিকিট অ্যাভেলেবল ছিল, তো আমরা ওই টিকিটটা করে চলে এলাম। পুরো শুনশান। দেখুন, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আর কি, মানে প্রিয়দর্শিনী যে যুদ্ধের মধ্যে আটকে পড়েছিলেন সেটার উত্তাপটা বেশি, নাকি যে যুদ্ধের মধ্যে তিনি এসে পৌঁছলেন সেইটার উত্তাপ বেশি? মানে আমাদের রাজ্যেও তো যুদ্ধই চলছে, আর তার বাবা ফিরহাদ হাকিম তো সেই যুদ্ধেরই একজন গুরুত্বপূর্ণ সেনানী। কিন্তু এই যুদ্ধেও কিন্তু হুবহু ওই পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া। কার সঙ্গে কার ঝামেলা শুরু হয়েছিল ভাবুন, আর কোথায় গিয়ে পৌঁছেছে গোটা ব্যাপারটা ভাবুন তো। তেহরানে বোমা ফেলে খামেনেইকে মেরে ফেলল ইসরায়েল, তখন সেটা ইসলামের সঙ্গে জায়নবাদের যুদ্ধ। ট্রাম্প জানিয়ে দিলেন সেই যুদ্ধে আমেরিকাও সামিল, তখন সেটা হয়ে গেল ইসলামী সমাজতন্ত্রের হেফাজতে থাকা তেলের দখল নিতে পশ্চিমী পুঁজিবাদের আগ্রাসন। আর তারপর আমেরিকার সহযোগী মুসলিম দেশগুলোতে মিসাইল ছুটতে শুরু করলো ইরান। হয়ে গেল ইসলামী বিশ্বের অন্দরেই শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব। তার প্রতিক্রিয়া জানাতে গেল পাকিস্তান, পড়ে গেল বিপাকে। শেহবাজ শরীফ আমেরিকা সৌদি আরবকে বাদ দিয়ে শুধু ইসরায়েলের নিন্দা করেছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে এক হাত কাপড়ে পাকিস্তানের লজ্জা ঢাকা দেওয়াটা কোনো মতেই সম্ভব নয়। দেশের ভেতরেই তো হাল খারাপ হয়ে যাচ্ছে তার। করাচিতে আমেরিকার উপদূতাবাসে হামলা হয়েছে, নিরাপত্তারক্ষীরা গুলি চালিয়েছেন, আর তাতে শিয়া প্রতিবাদীরা মারা গেছেন। এবার পাকিস্তানের করাচি আর লাহোর উপদূতাবাস থেকে অধিকাংশ কর্মীকে তাই সরিয়ে নিয়েছে আমেরিকা, আর তার দেশের ভেতরে সবাই ফুটছেন। ওদিকে আফগানিস্তান ঢুকে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর এপাশ থেকে নেতানিয়াহু বলেছেন তিনি আফগানিস্তানকে সমর্থন দেবেন, সাহায্য করবেন। কোথাকার যুদ্ধ কোথায় গিয়ে পৌঁছচ্ছে বুঝতে পারছেন? আমাদের রাজ্যের রাজনৈতিক যুদ্ধেরও তো একই রকম পরিস্থিতি। কোথায় শুরু হয়েছিল আর কোথায় পৌঁছেছে একবার দেখুন তো। কী ছিল
26-এ ভোট হবে, জানতাম। এবার 26-এ ভোট, তৃণমূল গড়রেখার চেষ্টা করবে, ফের একবার ক্ষমতায় আসার চেষ্টা করবে, আর বিজেপি যথারীতি তাদের সরকার ফেলে নিজেরা সরকার গঠনের চেষ্টা করবে, যুদ্ধটা জেতার চেষ্টা করবে। এই তো সোজা সবটা ব্যাপারটা ছিল। আর বাম আর কংগ্রেস তারা ওই শূন্য থেকে যতটা উপরে ওঠা যায় তার চেষ্টাটা করবে। এই খুব সরলীকৃত ব্যাপারটা ছিল আর কি। কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন যুদ্ধটা। এখন নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের শাসক দলের দ্বন্দ্ব চলছে, এখন সেটাও চলছে না। মানে গোটা ব্যাপারটায় যাদের রেফারিং করার কথা ছিল, সে নির্বাচন কমিশন শাসক দলের সাথে প্রথমে ফুটবল খেলতে শুরু করলো, তারপরে এখন রেফারিং করার দায়িত্ব গিয়ে পড়লো। এবার যে রেফারি সে যদি টিম হয়ে যায়, খেলতে নেমে যায়, তখন রেফারিং কে করবে? সুপ্রিম কোর্ট। জাজেরা এখন গোটা ব্যাপারটা নির্বাচন কমিশনের কাজকর্ম সামলাচ্ছেন। এই যে 60 লাখের মতো নাম যেগুলো এখন অবধি বিতর্কিত, সেইগুলোকে মানে যেগুলো কোনো ফয়সলা হয়নি আর কি, ঝুলছে সোজা বাংলায়, তাদের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব এখন জাজেদের ওপর, বিচার ব্যবস্থার সাথে যুক্ত লোকেদের ওপর। ভাবা যায় ওই পারস্য উপসাগরীয় অঞ্চলে যেরকম রোজ নিত্য নতুন ফ্রন্ট খুলছে না, আজ এই দেশ কাল এই দেশ, আমাদের রাজ্যেও প্রত্যেক দিন নতুন নতুন ফ্রন্ট খুলছে। ওই বললাম ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখান থেকে হলো নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের, সেখান থেকে হয়ে গেল সুপ্রিম কোর্ট ঢুকে পড়লো। এবার দেখুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে তৃণমূলের লেগে গেল ডাইরেক্ট এবার লড়াই, একদম ব্যক্তিগত আক্রমণ। প্রথম মিসাইলটা ছুঁড়েছেন এক্ষেত্রে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার রাতে পোস্ট করে 2013 সালের একটা খবরের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। লিখেছিলেন, মনোজ আগরওয়াল নির্বাচনী আধিকারিকদের লক্ষণ রেখা মনে করিয়েছেন, কিন্তু কোথায় তার নৈতিকতা থাকে যখন তার স্ত্রী আর শ্বশুরের বিরুদ্ধে চার্জশিটে অবৈধ সম্পত্তি আর 300 ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যায়। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য সহ বাকি সবাই একে একে সেই পোস্ট সেগুলোকে শেয়ার করতে শুরু করেন। এবার এটার একটা প্রেক্ষাপট রয়েছে, কারণ মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ মনোজ আগরওয়াল তিনি কিন্তু যে সমস্ত সরকারি কর্মচারীরা আপাতত নির্বাচনের কাজে যুক্ত তাদের ওপর চাপ সৃষ্টি করছিলেন, তাদের মনে করিয়ে দিচ্ছিলেন যে নির্বাচন কমিশনের নিয়ম বিধি মেনে তাদের কাজকর্ম করতে হবে, তাদের দায়বদ্ধতা সেখানে কোনো রাজনৈতিক দল বা সরকারের কাছে এই মুহূর্তে অন্তত নয়। তিনি চাপ সৃষ্টি করছিলেন নির্বাচনী আধিকারিকদের ওপর, মানে বকলমে সরকারি কর্মচারীদের ওপর। তাই জন্য সরকারি পক্ষ অর্থাৎ শাসক দলের মন্ত্রী তিনি চাপ সৃষ্টি করলেন আবার তার ওপর। চাপ দেওয়া নেওয়ার খেলা আর কি গোটা ব্যাপারটাই। আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে আবার পাল্টা জবাবও এসছে। তাতে চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাংশুকে ট্যাগ করে পোস্টে লেখা হয়েছে, মিসেস আগরওয়াল বিয়ের আগের থেকেই সম্পত্তির মালিক, আর 1983 থেকে ধারাবাহিকভাবে আয়কর দিচ্ছেন। তার আর্থিক বিষয়গুলো স্বচ্ছ আর আইনসিদ্ধ। মানে এই বদনামটা যে কার্যত ফাঁসিতে ঝোলানোর প্রচেষ্টা এবং সেখানে যে সত্য এবং আইনের শাসনটাই জয়ী হবে, এটাও তারা লিখে দিয়েছে। তারপরেই আবার দেবাংশু পাল্টা পোস্টে প্রশ্ন তুলেছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিক কি অফিসিয়াল হ্যান্ডেলকে ব্যক্তিগত প্রশ্নের জবাব দিতে ব্যবহার করেন? ঠিক, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল হ্যান্ডেল থেকে কেন ব্যক্তিগত অভিযোগের জবাব দেওয়া হবে? এটাও তো একটা প্রশ্ন। আর এটাও প্রশ্ন যে সোশ্যাল মিডিয়ায় কেন মুখ্য নির্বাচনী আধিকারিকের বিচার সভা বসানো হবে? মিডিয়া ট্রায়াল বলে যারা মাঝে মধ্যেই হাওয়া গরম করেন, তাদেরও তো একটা আইনি পদক্ষেপ নিয়ে বক্তব্য দেওয়ার আগে একটু ঝালিয়ে নেওয়ার দরকার ছিল। অবশ্য দেখুন, যুদ্ধ চলছে, আর যুদ্ধে উচিত অনুচিত বলে জাস্ট কিচ্ছু হয় না। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা পেয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল। সবচেয়ে বড় কথা, সিবিআই রেড করে দিল্লির দ্বারকাতে 3টি, গুরগাঁওতে 1টি, গ্রেটার নয়দাতে 1টি, কলকাতাতে সব মিলিয়ে 6টা দামি জমির প্লট তার স্ত্রীর নামে 2008-9, তখন তৃণমূল ক্ষমতায় আসেনি। সিবিআই এটাও জানায় যে এই প্লটগুলো কিনতে শ্বশুরকে প্যাকেজ হিসেবে ব্যবহার করেছিলেন মনোজ আগরওয়াল। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন,
যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে। পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন মিনিস্ট্রি অফ পার্সোনাল পৃথ্বীরাজ চৌহান, পরবর্তীকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন, তিনি রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে কোন কোন অফিসারের এগেনস্টে সিবিআই তদন্ত চলছে এবং তার তালিকায় জলজল করছিল মনোজ আগরওয়ালের নাম। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। যখনই যে প্রতিবাদ করে তখন তাকে বা তার পরিবারকে বিভিন্নভাবে অপদস্থ করা হয়, বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসানো হয়, অসম্মানজনক মামলায় ফাঁসানো হয়। এটার থেকে উকিল, আদালত, জজ, ব্যারিস্টার, এটা থেকে একজন ইউটিউবার থেকে শুরু করে কেউ এটার থেকে রক্ষা পায় না। আজকে নির্বাচন কমিশনও সেই লাইনে এসে গেছে তৃণমূলের কাছে। কোনো অভিযোগই তো তৃণমূল করতে হয়নি। আমরা শুধু যিনি লক্ষণ রেখার কথা বলছেন তাকে আমরা একটু বলতে চাই, তিনি লক্ষণ রেখাটা যেন নিজেও মাথায় রাখেন। দেখুন, বুঝতে পারছেন তো, ওই লঞ্চারে প্রথম মিসাইলটা দলনেত্রী বসিয়ে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই বসিয়ে দিয়েছিলেন। এখন 4-5 থেকে ফায়ার হচ্ছে আর কি। কিন্তু এই রণক্ষেত্রটা আর একটু অন্য মোড় কি নেবে 8 তারিখের পর। 8 তারিখে এখানে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা 9 তারিখ থেকে বিভিন্ন মিটিং টিটিং করবেন সারাদিন ধরে, এবং এটা নিশ্চিত যে তারা ফেরত যাওয়ার পরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। আর ঠিক তখনই এখানে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচন কমিশনের এই নাম ঠাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে। আচ্ছা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে ধর্নায় কি রফিক আলী গাজীর পরিবারকে দেখা যাবে? সমূহ সম্ভাবনা কিন্তু। আর ভাবছেন তো, এই রফিক আলী গাজীটাকে মগরাহাটের ঘোলার নয়াপাড়ার বাসিন্দা, ভোটার তালিকায় তার নামের পাশে লেখা ছিল বিবেচনাধীন। গতরাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তৃণমূল ওই দেহ নিয়ে বিক্ষোভ দেখিয়ে দাবি করেছে এসআইআরের আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন রফিক গাজী। তারপর 2 দিন আগে এই মথুরাপুরে অমিত শাহ বলে গেছেন যে এসআইআরে যাদের নাম বাদ যাবে তাদের বেছে বেছে বের করে দেওয়া হবে। তৃণমূলের জন্য একেবারে প্লেটে সাজানো ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ধর্নায় যদি রফিক গাজীর পরিবারের কাউকে দেখা যায়, নিশ্চিতভাবেই মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে তাকে নিয়ে প্রশ্ন করা হবে, এবং নিশ্চিতভাবেই জ্ঞানেশ কুমার একই উত্তর দেবেন যে এসআইআরের কারণে মৃত্যু হয়েছে, তার প্রমাণ কি? মানে অভিযোগ আর উত্তরের একদম গোলাকার একটা চক্র, যে চক্রের মধ্যে শুধু একটা জিনিসই কনস্ট্যান্ট, গোলাগুলি।